বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি ঘুমের ভান করে রইলাম, আর এদিকে রাতুলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব, নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল। এবার আর রাতুলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাতুল তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাতুল আমাকে যা করলো সেটা শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম তিশা, বয়স 21 বছর। বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, 1 ভাই আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগে সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা হয়নি। এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। তবে দুঃখের কথা হলো, বিয়ের 3 মাস পরে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে-রাতে মিলে 21 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি পাই। চ্যানেলে অনেক মজার মজার গল্প। মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নির সাথে আমি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম 2টা গল্প শুনে নিজেকেও ভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে চ্যানেল এর গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটা ভিতরে ভিতরে চুক্তি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছা পূরণ করেনি। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এল এক সুপুরুষ হাসি আর ঠাট্টার ছলে। নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে, আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আর একটা কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। সবসময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম রাতুল। রাতুল আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। রাতুল খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় রাতুলকে একবার দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথা হয়নি। রাতুল তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেরোতে পারেনি। রাতুলের বাড়ি গ্রামের দিকে, তাই এক পরীক্ষায় পাশ করার পর রাতুল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে রাতুল যে কলেজে ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 10 মিনিটে। রাতুল প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে রাতুলের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট্ট একটা পড়ার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়া ছিল। তবে রাতে রাতুল বড় ঘরটায় একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানে রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে রাতুল আসার পর মাঝখানে রুমটা একটা খাট বসানো হয় এবং রাতুল মাঝখানে রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানে রুমটা ঘুমায়। রাতুল খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। রাতুল কথাবার্তা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথে না, আর আমার দিকে ঠিকমতো তাকায় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে লড়তে পারে না সারা
বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই। সে যাই হোক, রাতুল আমাদের বাড়িতে এসেছে 20 দিন হলো। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর রাতুল একসাথে খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি, আর আমি রাতুল একসাথে খাই। রাতুল বাড়িতে আসার পর আমার চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না, কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবেন আমি দরজা খোলো। তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত, আর রাত 10টার আগে খেতে আসতো না। মাঝে মধ্যে তো 11টা-12টা পর্যন্ত পড়ত। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। রাতুল তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যে রুমটা ঘুমাতাম ঠিক ওই রুমটার বাইরে দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন রাহুল অনেক রাত পর্যন্ত পড়ল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে, তখন আমি ঘুমে বিভোর। রাতুল এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গোত্তা মারল। আমি লাফিয়ে উঠলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে রাতুল বলল, মামি আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়। আমি বললাম, কেন ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? রাতুল বলল, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই। আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাব। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পরে এসো, মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন রাতুল বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটা ঘুমাব। আর নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিয়ে ওই সময় তুমি আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে, যখন তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাইরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এটুকু করতে পারবো না। রাতুল বলল, ঠিক আছে, আমি অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এ ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলে রাতুল সুজাতার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম রাতুল আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায় না। এখন সকাল 8টা, রাতুল এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। রাতুলকে কখনো সকালে পড়তে দেখিনি। রাতুলকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। তাই রাতুলকে ডাক দিলাম, রাতুল রাতুল ওঠো, 1টা বাজে, কলেজে যাবে না? রাতুল বলল, টা বাজে। 8টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10-এর মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টা-1টার দিকে চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধুতো করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। রাতুল ঘরে আসলো। তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল, হ্যাঁ, শুধু এটুকুই। খাবার খেয়ে রাতুল তারপর আর ঘরে গিয়ে শুয়ে রইল। রাতুল অবশ্য দিনের বেলা ওই ঘরে ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, রাতুল ঘুম থেকে উঠছে না। আমি পোড়া ঘরটায় গিয়ে রাতুলকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন মামি? আমি বললাম, না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? রাতুল বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে। রাতুল পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটা টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধুতো করার জন্য চলে গেল। আমি তারপর আর ঘরে বসে রইলাম। হাত মুখ ধুতো করে রাতুল পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি, কেন ক্ষুধা লাগছে নাকি? রাতুল বলল, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব।
ঠিক আছে। রাতুল বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো। আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশে বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বোমা, রাতুল ঠিকমতো পড়ালেখা করে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, রাতুল খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, রাতুলকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে রাতুলের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। রাতুল আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, রাতুলের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস, আমি একবার তোমাকে বলবো বলবো বলে ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই, বাজার সদাই যা লাগে এখন থেকে রাতুলকে দিয়ে আসবে। রাতুলকে সকালে আমি বলে দেব। আর বোমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি রাতুলের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 10টা গেল। এবার দেখি রাতুল কি করছে। আমি দরজা খুলে রাতুলের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই রাতুলের পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ রাতুল রাগ করতে পারে। তাই বর ঘরে চলে আসলাম। রাত প্রায় 11টার উপরে, কিন্তু রাতুল এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি, পড়ার ঘরে যাব সেটাও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাইরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু রাতুল ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো? আমার কিছু ভাল লাগছে না, কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে থাকব নাকি থাকব না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12টা 30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, আর আতুর ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না কেন, কি হয়েছে বোমা? আমি বললাম, না কিছু না মা, রাতুল কাল রাতে বড় ঘরে আসে নাই, পড়ার ঘরে ঘুমিয়েছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলব মা, রাতুল পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় রাতুল আমাকে লজ্জা পায়। আচ্ছা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, রাতুলকে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সেখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই রাতুল, কই, ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি রাতুল কি করছে, এখনো ঘুম থেকে কেন উঠছে না, আর তার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে না। আমি শাশুড়ির সাথে কথা বলে রাতুলের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে রাতুলের ঘুম ভাঙেনি। আমি দরজায় টোকা মেরে রাতুল রাতুল বলে ডাকতে লাগলাম। রাতুলের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটা আবার কোনো জানালা নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটা একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর রাতুল দরজা খুলে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতর আছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচুর জল, শরীরটা যে পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতে চলাফেরা করতে পারে না, তাই আমাকে বলল, বৌমা, রাতুলের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও, আর কপালে জলপট্টি দাও। আমি শাশুড়ির কথামতো বালতিতে পানি নিয়ে রাতুলের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি-শার্ট খুলে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম।
প্রায় ঘণ্টা খানেক তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে রাতুল চোখ খুলতে লাগল। আমি তাকে ধরে উঠে বসলাম। বসানোর পর রাতুল আমাকে বলল, আমি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে, তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো রাতুল? তুমি অসুস্থ একা একা এ ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটা জোরে একটা লাথি মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর রাত উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলখানা থেকে হাত মুখ ধুতো করে বড় ঘরে গেল। রাতুলকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জোর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না, তাই রাতুল আজ কলেজে গেল না, বাড়িতেই হাতাহাতি করছে। আমি রান্না করছি। হঠাৎ দেখি রাতুল আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? রাতুল বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? রাতুল বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? রাতুল বলল, আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অর্থাৎ গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? আমি এটার নাম কি? রাতুল বলল, বিশ্বাস করো, আমি ওর নামও জানি না, আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তুমি আমাকে পছন্দ করো না? কারণ আমিও তোমার গায়ে পড়ে কথা বলি। রাতুল বলল, তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমাকে একটা ফোন দাও, তোমার অসুখের খবর জেনে গেছে। রাতুল বলল, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না। সব কিছুতেই বাড়াবাড়ি করে রাতুল আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর রাতুল একসাথে খাবার খেলাম। দুপুরের খাবার শেষ করে রাতুল পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি রাতুল এরপর ঘরে গিয়ে রাতুলকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানো দরকার নেই, বড় ঘরে আসো, আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। রাতুল তখন আমার কথার অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানে রুমটার খাতে বসে রই। আমি তাকে বললাম, রাতুল, মাঝে রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝে রুমটা একটু খোলামেলা তো, তাই রাতুল এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর রাতুল আমার কথা মতো আমার রুমটা গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে, পান খাবে, চুলের কোটা খুঁজে পাচ্ছে না। চুনের কোটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, রাতুল কোথায়? আমি বললাম, মা, রাতুল আমার রুমে ঘুমোচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুয়েছিল। আমি নিয়ে এসেছি বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে, আর মাঝে রুমটা রাতে ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমি বলছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ, মাঝে রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, রাতুলকে বল এখন থেকে তোমার সাথে ঘুমাতে, রাতে পড়া শেষ করে তোমার সাথে ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে, তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে, এতদিন তো লজ্জায় কথাই বলেনি, আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলল, বলেছিলাম না, কয়দিন গেলেই ঠিক হয়ে যাবে। আর তুমি যে খাতির যত্ন করছো, ওর মা চেয়ে কম না। আমি বললাম, কে বলেন মা, রাতুল তো আমাদের ছেলের মতোই। তাছাড়া রাতুলের মা রাতুলকে অনেক ভালোবাসে, প্রতিদিনই ফোনে রাতুলের খোঁজখবর নেয়। রাতুলকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বলল, না রে মা, তোর মতো বড় পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি রাত ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতে আছে।
আমি বললাম গেমস খেলার দরকার নেই। রাতে জয়ের জন্য ভালো মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। রাতুল বলল, তুমি কি করবে? তুমি ঘুমাবে না? আমি বললাম না, আমি ঘুমাব না। আর ঘুমালেও সমস্যা নেই, খাদ্য আর ছোট না তোমার পিছনে শুয়ে পড়ব। রাতুল বলল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতে পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না। রাতুল বলল, তুমি তো দারুণ কথা জানো। হাসতে হাসতে, তুমি খুব মজার মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার মতো থাকলে আমি মাঝে রুমে গিয়ে ঘুমাই। রাতুল বলল, নানা সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই এখন। তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার, তুমি ঘুমাও। আমি সাইলেন্ট মোডে তোমার মোবাইলটা একটু গেম খেলি। আমি বললাম, আচ্ছা তুমি গেমস খেল, আমি ঘণ্টাখানেক ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাতুল নেই। ঘরের বাইরে গিয়ে দেখি উঠোনে হাত আছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে রাতুলের জন্য নুডলস বানালাম। রাতুল নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানেক পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম, আজ আর এত পড়ার দরকার নেই, শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবে। রাতুল আমার সাথে বর ঘরে চলে আসলো। রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি রাতুলকে ডাকল। রাতুল, রাতুল আসছেন। আমি, কি হয়েছে, ডাকছো কেন? রাতুলের নানি বলল, ওই ছোট্ট ঘরটা বানিয়েছি তোর করার জন্য, থাকার জন্য না। মাঝে রুমটা ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমায়। তোর মা, আমি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়, শুধু লেখাপড়া করলেই হয় না, আদব কায়দা শিখতে হয়। রাতুল বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথে ঘুমাব। শাশুড়ির সাথে কথা বলে রাতুল যখন মাঝে রুমের খাতে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। রাতুল মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম, দৌড়ে গেলাম রাতুলের কাছে। আমি বললাম, কি হয়েছে রাতুল? রাতুল বলল, মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে, শরীরটা যেন কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, রাতুলের আবার খুব জ্বর এসেছে, শরীরে আগুন ধরার অবস্থা, কি করব? শরীরটা মুছে দাও। আর দেখ, তোমার সুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও, রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়া তার সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। রাতুল জ্বলে খুব কাছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর রাতুল পাশাপাশি শুয়ে রইলাম। আমি রাতুলের মাথায় হাত বোলাতে লাগলাম। জ্বরে রাতুলের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনি একটু কমেছে। এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখে ঘুম এসে গেছে। আমি রাতুলের মাথায় হাত বোলাতে বোলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে রাতুলের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে রাতুল আমাকে জড়িয়ে ধরে। রাতুল যখন আমাকে ধরেছিল, সম্ভবত আমার এলোমেলো ছিল, আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধে তার শক্ত হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে অবশেষে আমার করতে থাকে। আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি। রাতুল যখন কিছুক্ষণ আমি টের পাইলাম, কিন্তু রাতুলের জ্বর বুঝতে পেরে আমি আর কিছু বললাম না, জেগে ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি বলেছি না কেন, আমি রাতুলকে কখনো অন্য চোখে দেখিনি। রাতুল আসার পর আমার রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিল, জানি না কেন। তবে রাতুলকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল, আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মেয়েরাই কিছু কষ্ট থাকে, তাই বলে সব জায়গায় সবার সাথে সবকিছু করে না ভাবেও না। যাই হোক, আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে রাতুলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না।
কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব, নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর রাতুলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাতুল তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাতুল আমাকে সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে। নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম। রাতুল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল, কলেজে গেল না। গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগল। আমি গিয়ে বললাম, কি হয়েছে? রাতুল বলল, আসলে ঘরে একবার করে গিয়ে গোসল করি। আমি বললাম, শোন রাতুল, রাতের খাবার রাতে খেতে হয়, আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। দিনের বেলায় কখনো কল্পনাও করে না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করব, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছো? রাতুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলল। তারপর থেকে রাতুল আর কোনোদিন দিনের বেলা জন্য বায়না ধরেনি, আর আমার কথার বাইরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত পিল খেতে থাকলাম। এভাবেই চলছে মামি ভাগ্নে। গত 3 বছর ধরে আমরা করে যাচ্ছি। এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে, কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি। যদি রাতুল আমার কথা মতো চলে তাহলে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না, সারা জীবন আমাদের সম্পর্ক থাকবে।